এখানে উৎখাতের যে বিষয়টা আছে, উৎখাত তো কেউ করতে চাচ্ছে না। উৎখাত মানে হইলো তো আপনি তো সরাসরি থেকে ক্ষমতা থেকে ফেলে দেয়া, তার কাছে নিয়ে তার দাবি নিয়ে কেউ যেত না, কিন্তু রাজনৈতিক দলগুলোতে এই দাবিতে আন্দোলন করছে। এটা আমার মনে হচ্ছে মানুষের মনোযোগ ঘুরিয়ে দেওয়ার জন্য একটা প্রচেষ্টা। এরকম কোনো দৃশ্যমান কোনো আর হয় না। আর সরকার তো এরকম বলে খেয়ে উৎখাত হয় না, যেটা হতে পারে গণ অভ্যুত্থান হতে পারে। আমি আপনার যে প্রশ্নটা বললেন এটা আমি গতকালকে দেখলাম। আহ, এটা হচ্ছে ধরেন এই ধরনের কথাবার্তা কিন্তু প্রধানমন্ত্রী না, আওয়ামী লীগের নেতাকর্মীরা বা শীর্ষ টপ লিডাররা নির্বাচনের আগেও বলছিলেন। আপনি ওই ওই সংবাদে আরো হয়তো বা কিছু ছিল, বা উনি বলেছেন এর আগের দিন এরকম একটা যে মূল কথাটা হচ্ছে যে ওনাকে উৎখাত করার চেষ্টা করা হচ্ছে। উনি বলেছেন যে প্রাইম মিনিস্টার, আমি যদি ভুল না পড়ে থাকি, ওনাকে উৎখাত করা হলে পরবর্তীতে কে আসবেন। তো ওনারা কিন্তু নির্বাচনের আগে এরকম একটা কথা বলার চেষ্টা করেছিলেন। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে তাকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে, এই করা হচ্ছে, সেই করা হচ্ছে। এখন প্রশ্নটা আমি যদি দুই ভাগে উত্তরটা দেই, প্রথমত এখানে উৎখাত করার প্রশ্ন আসবে কেন? আমার ধারণা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি, যদিও এই সরকারকে অনেকে মানে না, অনেকে অবৈধ সরকার বলে, রাতের ভোটের সরকার বলে, ভোটারবিহীন নির্বাচনের সরকার বলে, নানাভাবে এই সরকারকে আপনার সংজ্ঞায়িত করা হয় বা পরিচিত করা হয়। এমনকি আমিও মনে করি যে বাংলাদেশে বর্তমান যে সরকার আছে, এই সরকার আসলে সুষ্ঠু ও অবাধ নির্বাচনে নির্বাচিত সরকার না। এবং এই সরকারের নিয়ে অনেক ধরনের কথাবার্তা আছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে, এবং যে লুটপাট, সর্বগ্রাসী দুর্নীতি, এরকম তো অনেক আমরা শুনেছি। এরপরেও আমি অন্তত জানি না কোন সরকার, কোন রাজনৈতিক দল বা বাংলাদেশে কোনো সরকারি প্রতিষ্ঠান এই সরকারকে উৎখাত করার ঘোষণা দিয়েছে। একটা হতে পারে ধরেন রাজনৈতিক নেতারা যে মাঠে ঘাটে হাটে যে বক্তৃতা দেয় যে সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দিব, সরকারকে উৎখাত করা হবে, ওইটা আসলে রাজনীতির কথার কথা। কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের এই মুহূর্তে আমি মনে করি যারা সক্রিয় আছে, বিশেষ করে সরকারের বাইরে, তাদের কিন্তু দাবি একটাই, যে অবাধ এবং একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা, এবং সেটা একটা নিরপেক্ষ সরকারের অধীনে। এখন রাজনৈতিক বিরোধী ভাবে দলের কিন্তু যে দাবি নিয়ে বর্তমান আন্দোলন করছে সেটিকে সরকার উৎখাতের আন্দোলন বলতে আপনি বলতে চাচ্ছেন? না, না, এটা তো সরকার উৎখাত উৎখাত করতে চাচ্ছে না, বলছে যে আপনি কিন্তু অতি দাবি মেনে বামপন্থী ডান নিয়ে। যারা, যাদেরকে তিনি ইঙ্গিত করে বলেছেন, তারা তো হ্যাঁ। এরকমটাই চাচ্ছে বলে তিনি তিনি বোঝা প্রধানমন্ত্রী বোঝাতে চাচ্ছেন। না, না, আমরা আমরা দেখিনি, আমরা শুনিনি, সবাই বলছে যে ঠিক আছে, আপনি এই আমাদের দাবি মেনে নেন, একটা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করেন, সংসদে আইন পাশ করেন, তারপরে আপনি স্টেপ ডাউন করেন। এখানে উৎখাতের যে বিষয়টা আছে, উৎখাত তো কেউ করতে চাচ্ছে না। উৎখাত মানে হইলো তো আপনি তো সরাসরি থেকে ক্ষমতা থেকে ফেলে দেয়া, তার কাছে নিয়ে তার দাবি নিয়ে কেউ যেত না, কিন্তু রাজনৈতিক দলগুলোতে এই দাবিতে আন্দোলন করছে। হুম। তাহলে আরেকটা হচ্ছে যে আপনার সামরিক অভ্যুত্থান হতে পারে, উনি যদি এই হুম। উৎখাত করতে পারে সরকার, এরকম কোন লক্ষণ নমুনাও তো আমরা আছে বলে মনে হয় না। আমাদের হুম। বিজ্ঞ আলোচক আক্তার ভাই আছেন, উনি আরো ভালো বলতে পারবেন, উনি সাবেক সামরিক কর্মকর্তা। তো এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে আসলে আপনার এই ধরনের যে কথাবার্তা, যে রাজনৈতিক উৎখাত করা হবে, আমাদেরকে ফেলে দেওয়া হবে, এটা আমার মনে হচ্ছে মানুষের মনোযোগ ঘুরিয়ে দেওয়ার জন্য একটা প্রচেষ্টা। এরকম কোনো দৃশ্যমান কোনো আর হয় না। আর সরকার তো এরকম বলে খেয়ে উৎখাত হয় না, যেটা হতে পারে গণ অভ্যুত্থান হতে পারে। কারণ বাংলাদেশে সে গণ অভ্যুত্থানের মতো রাজনৈতিক পরিস্থিতি আছে কিনা, বা বিরোধী রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থান করতে পারবে কিনা, সেটাও আমাদের ভেবেচিন্তে দেখতে হবে। তো প্রথমে আপনার যে প্রশ্নের উত্তরের প্রথম অংশটা আমি যেটা বললাম, যে আসলে হুম। উৎখাতের প্রশ্নটা, এটাই সরকারের ক্লিয়ার। বা হুম। পার্টিকুলারলি আওয়ামী লীগের একটা পুরনো কৌশল। তারা অনেক সময় এই ধরনের কথাবার্তা ছড়ায়, রাজনীতিতে ছড়ায়, মাঠ গরম করার জন্য, মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য। হুম। এখন আপনি বলতে পারেন কেন? এই কেনর উত্তরটা হচ্ছে যে যেহেতু আসলে আমাদের দেশের না, অবস্থা খুব কিন্তু তিনি একটা ভালো পাশাপাশি না। আরেকটা বলেছেন যে তাকে ছাড়া বিকল্প কাকে আনতে চায় এবং সেই আমি আমি কাকে আসছি আসছি আনবে তারা কতটা যোগ্য বর্তমান আমি প্রধানমন্ত্রী কি ওইটুকু এই দিয়ে জায়গায়। শেষ করব। এখন আমি হুম। যদি বলি যে কেন সরকার এরকমটা করছে, কারণ হচ্ছে যে আসলেই আমাদের রাজনৈতিক অবস্থা বা অর্থনৈতিক অবস্থা খুব ভালো না। আপনি দেখবেন যে আমাদের দেশে ঘটা করে খুব একটা উৎসব করা হলো যে শতভাগ বিদ্যুতের আওতায় আমরা চলে এসেছি। কিছুদিন আগেই আমরা সংবাদপত্রে দেখলাম যে 16 না 17 হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে, বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ। কিন্তু এই গরমে দেখবেন যে লোডশেডিং এর ত্রাহি মধুসূদন অবস্থা মানুষজনের। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন, এ বলতেছে গরমে হুম। থাকতে পারছে না, বিদ্যুৎ নাই, ও বলতেছে বিদ্যুৎ নাই।
তাহলে এই যে আমাদের সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হলো 24-25 হাজার মেগাওয়াট আমাদের বিদ্যুতের ক্যাপাসিটি, প্রোডাকশন ক্যাপাসিটি আছে, তাহলে এই বিদ্যুৎ গুলো যাচ্ছে কোথায়? আসলে এই বিদ্যুৎ তো মানে কাজের গরু, যেটা বলা হয় যে হুম, কেতাবে আছে গোয়ালে নাই। আমাদের বিদ্যুৎ বা আমাদের উন্নয়নের অবস্থা হচ্ছে ওই রকম। আমরা হুম, একটা ঝকঝকে উন্নয়ন দেখতে পাচ্ছি যে আপনার মেট্রো রেল হয়েছে, আপনার ফ্লাইওভার হচ্ছে, আপনার ওই যে এক্সপ্রেস হাইওয়ে হচ্ছে, এলিভেটেড হাইওয়ে হচ্ছে, আমরা এগুলো দেখতে পাচ্ছি, আমাদের পদ্মা সেতু হয়েছে। এখন হুম, এইগুলাকে যদি আপনি উন্নয়ন বলে অভিহিত করতে চান, তাহলে আমাদেরকে বলতে হবে আসলে আপনি উন্নয়নের সংজ্ঞা থেকে অনেকটা পিছিয়ে আছেন। এটা গত শতকের 60-70 দশকের সঙ্গে অবকাঠামোগত উন্নয়ন, যে একটা টিউবওয়েল করে দেওয়া, গ্রামে একটা স্কুল করে দেওয়া, একটা কালভার্ট হুম, ব্রিজ করে দেওয়া, এখন কিন্তু উন্নয়নের সংজ্ঞা বদলে গিয়েছে। যে আপনি কতটা স্বচ্ছন্দে থাকতে পারছেন, আপনার বেসিক নিডস গুলো আপনি পাচ্ছেন কিনা, এগুলো তো আসলে অনেক আগের হিসাব। এখন আপনাকে ধরেন সুইডেনে এখন বলা হচ্ছে যে ইন্টারনেট মানুষজনকে ফ্রি দিতে হবে, এটা হুম, মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করতে হবে। উন্নয়ন ওই জায়গায় পৌঁছে গিয়েছে। আর আমরা এখন এই ব্রিজ কালভার্ট করে বলতেছি উন্নয়ন হয়েছে, মানুষজন ভালো আছে। জি, এই ব্রিজ কালভার্ট করা, মানুষকে হুম, শিক্ষা উপকরণ সরবরাহ দেয়া, যে জানুয়ারি 1 তারিখে আপনি শিক্ষা উপকরণ দিবেন, এই জন্যই তো আপনি সরকারে আছেন, এটা তো আপনার রুটিন কাজ। এটা তো তেমন কোনো আপনার ক্রেডিট নেওয়ার কথা না যে আমি পদ্মা সেতু করে দিয়েছি। আপনার পদ্মা সেতু করেছেন, খুব ভালো কথা, কিন্তু আপনার কি দক্ষিণবঙ্গে ওই পরিমাণ উন্নয়ন হয়েছে? আপনি এখন, হুম, অনেকেই বলে যে আমি 4 ঘন্টায় খুলনা থেকে চলে আসি, 3 ঘন্টায় খুলনা থেকে চলে আসি। আপনি খুলনা থেকে ঢাকায় কেন আসবেন? চিকিৎসার জন্য আপনাকে কেন আসতে হবে খুলনা থেকে? আপনার শিক্ষার জন্য বা আপনার কর্মসংস্থানের জন্য ঢাকায় কেন আসতে হবে খুলনা থেকে? খুলনায় কেন চিকিৎসা, সুচিকিৎসা বন্দোবস্ত করা হয় নাই? খুলনায় কেন কর্মসংস্থানের সুযোগ নাই? খুলনায় কেন ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই? তার মানে উন্নয়ন হয় নাই। এই যে আমাদেরকে ভুলভাল উন্নয়নের সংজ্ঞা দেওয়া হচ্ছে, আসলে তো মানুষজনের অবস্থা ভালো না। বাজারে যান, আপনি বুঝতে পারবেন। মধ্যবিত্ত, নিম্ন, বাংলাদেশে এখন মধ্যবিত্ত বলতে কিছু নাই, অনেক লোকজন লজ্জা শরমে বলে না। বাংলাদেশে অল্প কিছু মানুষ আছে, গুটি কতক মানুষ আছে যাদের হাতে অবৈধ অর্থের আপনার পুঞ্জীভূত হয়েছে, অবৈধ অর্থ। তারা দেখবেন যে এখানে ওখানে আজকে মালদ্বীপস জি। যাচ্ছে, ব্যাংকক যাচ্ছে, সিঙ্গাপুর গিয়ে সেলফি দিচ্ছে, ছুটিতে কক্সবাজার চলে যাচ্ছে, সেলফি দিচ্ছে। আরেকটা আছে বাংলাদেশের নিম্নবিত্ত, যারা বাজারে গিয়ে ঘাম ছুটে যায়। তো এই রকম অবস্থা, এই জিনিসগুলোকে আড়াল করার জন্যই কিন্তু এই যে বলা হচ্ছে যে আমাদেরকে উৎখাত করা মানে হয়। উন্নয়নের নামে আপনি মনে হ্যাঁ, করছেন যে হ্যাঁ। আসলে কারণ বিভ্রান্ত করা এইখানে হচ্ছে, প্রতিরোধ করা বাংলাদেশে হচ্ছে। যদি জি, আসলে কার্যকর একটা শেষ শক্তিশালী করতে হবে। বিরোধী দল থাকতো, তারা যদি হুম, কার্যকর ভূমিকা পালন করতে পারতো, তাহলে এই সরকার, আমাদের এখানে যে সরকার আছে, এই সরকারের কিন্তু আর হুম। কন্টিনিউ করার কথা ছিল না, টিকে থাকার কথা ছিল না। তো ওই জায়গা থেকে এরা মনোযোগ ঘোরানোর একটা চেষ্টা করা হচ্ছে। আর শেষ যে আপনার প্রশ্নটা ছিল, আপনি মানে আপনার মূল প্রশ্নটা ছিল যে পরবর্তীতে কে আসবে। পরবর্তীতে কে আসবে, এটা পিপল, দেশের মানুষ ডিসাইড করবে। আপনাকে তো কেউ বলে দিবে না আপনার পরে কে আসবে। আপনি কার ভোটে আসছেন সেটাই তো প্রশ্ন, আপনি কিভাবে আসছেন। মানুষ যদি ভোট দিতে পারে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, একটা সুষ্ঠু স্বাভাবিক রাষ্ট্রে, মানুষ, হুম। দেশের নাগরিক সিদ্ধান্ত নিবে এর পরবর্তীতে ক্ষমতায় কে আসবে, যাকে ভালো লাগে তাকে আনবে। এটা কি আপনি বলে কেউ আনবে নাকি যে আমি অমুককে ক্ষমতায় নিয়ে আসবো, তমুককে ক্ষমতায় নিয়ে আসবো? এটা তো কোনো কথা হতে পারে না, এটা তো রাজতন্ত্র না। যে আমি রাজা, আমার পরে আমার অমুক ছেলে আমার উত্তরসূরি হবে, আমার অমুক ভাই উত্তরসূরি হবে, এটা তো এরকম না, এটা গণতান্ত্রিক দেশ। যদি আপনি বিবেচনা করেন, তাহলে এখানে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে, সেই নির্বাচনে মানুষ যাকে ভালো কিন্তু লাগবে। যাদের হয়ে বামপন্থী, অতি বামপন্থী, অতি ডানপন্থী যাদের হয়ে লড়াই করছে, উৎখাত করতে চাচ্ছে, তা প্রধানমন্ত্রীর ভাষায়, তারা কি আসলে যোগ্য নেতৃত্বকে বসাতে পারবে কিনা, এমন একটি প্রশ্ন। আপনি মনে করেন কিনা যে শেখ হাসিনার বদলে যদি তিনি তাকে উৎখাত করেও, কথার কথা আপনি যেভাবে ইঙ্গিত করছেন, হুম। এরপরও কি তার চেয়েও বেটার কোন ধরনের নেতৃত্ব বাংলাদেশ পাবে, বা অতি বামপন্থীদের আন্ডার সেই নেতৃত্বকে প্রতিষ্ঠিত করতে পারবে কিনা সে জায়গাতে? কেন পারবে না? আপনি বলেন কেন পারবে না? রাজনীতি, বাংলা, আমাদের দেশের রাজনৈতিক যে চর্চা, আপনি এখন ধরেন ইউরোপ আমেরিকায় যে পলিটিক্যাল যে কালচার, ওখানে ওরা একটা নেতা ছোট থেকে গড়ে তুলে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে। আমাদের দেশে তো এই প্রক্রিয়া নাই। আমাদের দেশে যারা নেতা এসেছে তারা তো হুট করে এসেছে। আপনি ধরেন 71 পরবর্তী আমাদের আপনি যে, মনে করছেন পারবে, আপনি মনে করছেন পারবে বা বর্তমানে আছে, সেটাই আপনি বলতে চাচ্ছেন? অবশ্যই আছে। আপনি সে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য লোকের অভাব নাই। আপনি ভোট দিতে ওকে। বলেন, সুষ্ঠু ভোট দিতে বলেন, মানুষের ভোটে যেন সেই সরকার নির্বাচিত হয়, এবং সেই সরকারের যদি জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করা যায়, তাদের দায়িত্ব সম্পর্কে, তাদের কর্ম
কাণ্ড সম্পর্কে, তাহলে যে আপনি কেউ প্রকৃত রাষ্ট্র ভোটের পরিচালনা করতে ব্যবস্থা পারে। করার কথা বলছেন এবং তার মাধ্যমে জনগণের ভোটে নির্ধারিত হবে কে নেতৃত্বে আসবে, কে প্রধানমন্ত্রী অবশ্যই এটা সেটা এটা তো বলে তো এটা ধন্যবাদ। বলা যাবে না। উনি আপনার বলছেন যে কে আসবে, উনি উনি তো এটা মানে কেমন যে একটা ওনার আশা হাস্যকর নিয়েও তৃপ্তি আপনি আমার প্রশ্ন কাছে। তুলছেন, বরং ওনাকে উনাকে কারা পাঠিয়েছেন সেই প্রশ্ন আপনি হ্যাঁ, সেটাই তো তুলছেন। একটা বড় প্রশ্ন। যে ভোট হলো সেখানে মেজর জানুয়ারিতে আখতারুজ্জামান, আপনার দুই কাছেও তিন যদি পার্সেন্ট মানুষ এসেছে প্রশ্নটা বুঝি। আপনার কাছে যদি করি, ওনাকে কারা পাঠিয়েছেন সেই প্রশ্ন যদি আগে দেন, তাহলে তার উত্তরে কি বলবেন প্রধানমন্ত্রী, আপনি যদি বলতে চান এই জায়গাতে। আর পাশাপাশি আসলে প্রধানমন্ত্রীর বিকল্প আপনি কাউকে দেখেন কিনা?